দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। জনগণের আস্থা ফেরানোকে নির্বাচনের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ 58 জন। সংস্কার চাইলে গণভোটের বিকল্প নেই বললেন উপদেষ্টা রিজওয়ানা। আয়নাঘর সংস্কৃতিতে ফিরতে না চাইলে হ্যাঁর পক্ষে ভোট দিতে বললেন আদিলুর। মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আইসিইউতে ভর্তি। আহত আরও 2 জন। ক্ষুব্ধ স্থানীয়দের সড়ক অবরোধ ভাঙচুর। আপন 3 ভাইয়ের সরাসরি অংশগ্রহণে হয় মুসাব্বির হত্যাকাণ্ড, জানালেন ডিবি প্রধান। ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধী খুন বলে ধারণা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ইরানে বিক্ষোভের আপডেট মিলছে না সহজেই। 2000 আন্দোলনকারী ও শতাধিক সেনা পুলিশ মৃত্যুর খবর। যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি খামেনি প্রশাসনের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানোই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন তারা। পর্যবেক্ষক মিশন প্রধান বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা জরুরি। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়ে ভোটের প্রতি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতে জোর দিয়েছেন তারা। 2008 সালের পর এই প্রথম পূর্ণ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের এই জোটের সাথে যুক্ত হয়েছে কানাডা, সুইজারল্যান্ড ও নরওয়ে। এই ইউ প্লাস টিমের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক কাজও শুরু করেছেন এরই মধ্যে। প্রধান উপদেষ্টা ছাড়াও নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক সেরেছেন তারা। কথা বলেছেন সদ্য দেশে ফেরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দের সাথেও। নতুন বছরের শুরুতেই বৈঠক করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সাথেও। রোববার ইউ প্লাস নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রথম সংবাদ সম্মেলন। জানানো হয়, ভোট পূর্ব ও পরবর্তী সহ 200 পর্যবেক্ষক থাকছে তাদের। বাংলাদেশের নির্বাচনী পথচলায় কোনো ব্যত্যয় হচ্ছে কিনা মূলত তা দেখতে চান তারা। পুরো নির্বাচন প্রক্রিয়া দেখতে বুঝতে 2 মাসের মতো কাজ করব আমরা। ভোটের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা থাকছে কিনা সেটি দেখব আমরা। পর্যবেক্ষক দলের প্রধান জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। আগের মতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা কেন এখন বলেন না তারও ব্যাখ্যা দেন তিনি। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পুরনো দ্বন্দ্ব আছে। আমরা ধারণা করি রিকনসিলিয়েশনের সুযোগ আছে। নির্বাচনে আমাদের প্রত্যাশা সন্তোষজনক ভোটারের উপস্থিতি। সেটি না হলে তার আলোকে আমরা সুপারিশ করতে পারি। প্রশ্ন আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের চ্যালেঞ্জ, বিশেষ করে চলমান সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও। ভোট নিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস ফেরানো ও তা প্রতিষ্ঠা করা এই নির্বাচনে বড় চ্যালেঞ্জ। সহিংসতা নিয়েও অনেক কথা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পরিস্থিতি সরকার সামাল দিতে পারবে বলে ধারণা আমাদের। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতাও থাকতে হবে। প্রতিনিধি দলটি জানায়, স্বাধীন, নিরপেক্ষ ও কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। তবে গণভোট নিয়ে কাজ করার এখতিয়ার তাদের নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের 2য় দিনের শুনানি শেষ হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শেষে 58 জনের আপিল মঞ্জুর হয়েছে, বাতিল হয়েছে 7টি।
তথ্যের অসঙ্গতির জন্য 6টি মুলতবি রাখা হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি। রোববার বিকেল 5টা পর্যন্ত শুনানি হয়েছে 71 থেকে 140 নম্বর আপিল পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে 58 জনের আপিল মঞ্জুর হয়। বাতিল হয় 7টি, তথ্যগত অসঙ্গতির কারণে মুলতবি রাখা হয়েছে 6টি। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে ইসি। ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি যাতে ব্যক্তি স্বার্থে না হয় বা ব্যক্তি কাজে ব্যবহৃত না হয় সেই দিকেই সর্বদিক থেকে সর্বসাধারণ ক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি। ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন। দ্যাটস ইট। এখন রিটার্নিং অফিসার আসেননি এখানে, আমাদের এটা আমাদের তো দায়বদ্ধতা নেই। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন। মামলার তথ্য গোপন ও স্বাক্ষরের তারিখে গরমিল দেখিয়ে বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ঢাকা 18 আসনে একই মনোনয়নপত্র বৈধতা পায়। বাতিলের কারণ হিসেবে মবের অভিযোগ করেন তিনি। একই অভিযোগ জাতীয় পার্টির মহাসচিবেরও। রাজনীতিক প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারা জেতারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। আমি ব্যাংক থেকে কিছুই নেই নাই, তাহলে কিছুই নিলাম না, আমি আমার নাগরিক অধিকার কেন আমি করতে পারবো না, এক্সারসাইজ করতে পারবো না টু বি এ ক্যান্ডিডেট। এই ধরনের ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে শুধু আমাদের প্রার্থী না, আমরা দেখছি একটু ভিন্ন রকম একটু অবস্থা আমরা দেখছি, আমরা একটু সামান্য বৈষম্য দেখতে পাচ্ছি। শিক্ষাগত যোগ্যতা, মামলার তথ্য, সম্পদের হিসাব সহ বিভিন্ন বিষয়ে আপিল করা হয়েছে। আইন অনুযায়ী যাচাই করে 18 জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। নির্বাচন কমিশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা 1 আসনে মেঘনা ও দাউদকান্দি, কুমিল্লা 2 আসনে হোমনা ও তিতাস উপজেলার বহাল থাকলো। এর আগে গত 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে কুমিল্লা 2 আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে 24 ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। আমরা এটাও দেখেছি, ইলেকট্রাল ভোটার যে বিদেশ থেকে যারা আসবে, পোস্টাল ভোটার, ওইটার নিয়ম অনুযায়ী অলরেডি পোস্টিং হয়ে এখানে চলেও এসেছে। সুতরাং এই জিনিসটা যদি করা হয় তাহলে নির্বাচনকে ব্যাঘাত করা হবে এবং ব্যাহত হবে। স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে। গুম, নির্যাতন ও আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোটে হ্যায়ের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা উত্তর সিটির নগর ভবনে নাগরিক পদক 2025 প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় ক্ষমতার ভার শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের হাতে নিতে চাইলে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রথমবারের মতো নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 8 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও সংগঠনকে নাগরিক পদক 2025 প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশানের ডিএনসিসি নগর ভবনে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় নাগরিক পদক। এ সময় নগর উন্নয়নে ডিএনসিসির নানা উদ্যোগ এবং চ্যালেঞ্জের কথা তুলে ধরে নগর সংস্কারে নাগরিকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা। আমাদের নগর হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের গোটা দেশটাই নগর হোক, মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেও করে না ফেলি। স্কুল বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার যে একটা প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ স্টার্ট আপ, তো দিজ আর দ্য ইনোভেশন। স্বল্প কাজের মধ্যে আমরা যতটুকু ইনক্লুশন করতে চেষ্টা করেছি, এটারই একটা প্রচেষ্টা হচ্ছে এই নাগরিক পদক দেওয়া, যার মাধ্যমে আমরা মনে করি এই শহরকে আমরা আরেকটু ফাংশনাল করতে পারবো।
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা ভয় না পেয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দেওয়ার কথা বলেন। পরে যেন পস্তাতে না হয় সেজন্য ভেবেচিন্তে ভোট দেওয়ার আহ্বান জানান। আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমনভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয়। আমরাই ভোট দিই, আমরাই আবার বলি নেতারা ভালো না, এটা হইতে পারবে না। বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন। দেশে যেন আর গুম খুন আয়নাঘরের মতো পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। যদি আমরা আবারও গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে। আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছে। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার। বলেন, স্বৈরাচারকে ফেরত না চাইলে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পরিবেশ ধরে রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন শফিকুল আলম। প্রেস সচিব বলেন, নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকারের সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, পরবর্তী সরকার বাকি কাজ করবে। মিয়ানমার সীমান্তে গুলির ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল অপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের জেরে আতঙ্ক উত্তেজনা বেড়েছে টেকনাফ সীমান্তে। সকালে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার পর উত্তাপ বাড়ে আরও। আহত হয় আরও দুজন। উপর থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়িতে। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে চাচার সাথে দোকানে গিয়েছিল টেকনাফের হোয়াইটকংয়ে হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফনান। ফেরার পথে হঠাৎ মাথায় গুলি লাগলে লুটিয়ে পড়ে শিশুটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করায়। গুলি ভোজ্যের আর আজ যখন উন্তি উঠি আর বাবুলের ফুয়া বেন্তি লয়ে নিলি নেইলের আয়ের দূরত ফুয়া বাবু তো ফুয়াবা লাগে দূরত হারিলে কি লসন নাই। আমার তোকে একটু গুলি আয়ের মাথার ভিতর ঢুকছিল, ঢুকিয়ে ওই শুয়ে আছিল। স্থানীয়রা জানান, শনিবার রাত থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচণ্ড শব্দে নির্ঘুম রাত কাটিয়েছেন তারা। সকালেও মিয়ানমার থেকে গুলি এসে লাগে টেকনাফের ঘরবাড়ি, দরজা, দেয়াল, গাছগাছালিতে। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খুব আতঙ্কিত থাকি, গোলাগুলি হলে ঘর থেকে বাইর হওয়া পর্যন্ত আতঙ্কিত হয়ে যায় আমরা। জন্ম না ইয়াতে আর ঘুমানো যাবে যারা লাইতর 2টা থেকে ধরে দিন 9টা বাজে কি গুলি মারামারি ফাইয়ার দনে আর কি বউ গাত তোলে। স্থানীয়দের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বেশ কদিন ধরে চলছে সংঘাত। শনিবার রাতে আবার গোলাগুলি শুরু হলে কিছু সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ পর্যন্ত অন্তত 50 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সুযোগ নাই গুলিল্লা বলি আরো দুইবারই
আরো বারা উকে গুলি গাহাইরে 3 দিন মানে কি আর গুন না ভাই দেরি গুন না ভাই তারপরে মানে বাচ্চা অনেকে যাই না ভাই মানে আতঙ্ক হয়ে গিয়ে আর হাদনে যেটা মারে এগুলো মারে কেন মেটে দিই তত্তরে আর কি। টেকনাফের হোয়াইটকং সহ সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি অনেকটাই থমথমে, চাপা আতঙ্ক সবার মধ্যে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বাড়ানো হলেও এ ঘটনায় কেউ কথা বলতে রাজি হননি। জুবাইর শাহাদাত, যমুনা নিউজ। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় গুলিবর্ষণকারী একজন সহ 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা, মানিকগঞ্জ, নেত্রকোনা ও নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আপন 3 ভাইয়ের সরাসরি অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধী এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা গোয়েন্দাদের। মোসাব্বিরকে গুলি করে পালানোর সময় অস্ত্রসহ যে 2 ব্যক্তি দেখা যায় তাদের একজন রহিম, অপরজন জিনাত। গোয়েন্দাদের দাবি মতে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন জিনাত, অপর 3 জন বিল্লাল, রিয়াজ ও আব্দুল কাদির। বিল্লাল, কাদির ও শুটার রহিম আপন 3 ভাই, এর মধ্যে রহিম এখনও পলাতক। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে, তাকে গ্রেপ্তার করা হয়। এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল। এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। মোসাব্বির হত্যার কারণ হিসেবে আলোচনায় আসে কারণ বাজার কেন্দ্রিক চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যবসায়িক ও রাজনৈতিক বিরোধ। তবে একাধিকবার জানতে চাওয়া হলেও এই ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দেননি কর্মকর্তারা। কিছুদিন আগে উনি একটা করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের দাঁড়াইছিল। তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের রাজনৈতিকভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। বিদেশ থেকে পুরস্কার ঘোষিত জেএমপির তালিকাভুক্ত একের শীর্ষ সন্ত্রাসী এ হত্যাকাণ্ডের অর্থায়ন করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। একই সঙ্গে এই ঘটনায় মহানগর উত্তর বিএনপির বহিষ্কৃত এক নেতা সহ কয়েকজনকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তদন্ত সূত্রে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এবারের নির্বাচন হবে দুর্নীতি রোধ, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন ও ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারের বড় শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে একথা বলেছেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, তার ভালোবাসা নিয়ে জনগণের কাছে এসেছেন, প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইবেন, জনগণ যাতে তাকে সহযোগিতা করে। তার মনে হয় চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন, ইনশাআল্লাহ। এবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে এই যে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। আমরা ভালোবাসা দিয়ে আপনার কাছে এসে প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব যে আপনি হয় আমাদের কিছু সহায়তা করেন। আমার মনে হয় যে চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে, রাস্তার মাটি খাওয়ার থেকে, ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের। নির্বাচনী হলফনামায় দেয়া কোনো প্রার্থীর সম্পদের তথ্য নিয়ে সন্দেহ থাকলে দুদকে জানানোর অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান। বলেছেন, প্রকৃত সম্পদের তথ্য প্রকাশ করেননি এমন প্রার্থীদের আগামীর শাসক হিসেবে দেখতে চান না। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, কেউ মিথ্যা তথ্য দিয়েছেন এমন তথ্য পেলে অনুসন্ধান করা হবে। তিনি আরও জানিয়েছেন, 2008 সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলফনামায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 2568 জন প্রার্থী। হলফনামায় বড় ছোট স্বতন্ত্র প্রার্থীরা সম্পদের হিসাবও দিয়েছেন। তবে তারা কি হলফনামায় প্রকৃত সম্পদের হিসাব দিয়েছেন, এ নিয়ে প্রশ্ন আছে। এবার প্রথমবারের মতো হলফনামায় দেওয়া প্রার্থীদের সম্পদের তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। সেই সুযোগ কি নিবে দুদক? প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন, এ নিয়ে কাজ করলেও সময় কম থাকায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে পারছেন না।
না। তবে কোনো প্রার্থীর সম্পদের তথ্য নিয়ে সন্দেহ থাকলে দুদককে জানানোর অনুরোধ করেছেন তিনি। কোনো হলফনামার কোনো ব্যক্তির সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা যে সবার আগে আমাদের হাতে দিন এবং আপনারা নিজেরাও তো অনুসন্ধান করে নিয়ে আমাদের অনুসন্ধানকে সহায়তা করুন। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2008 সালের হলফনামায় ঘোষিত ও প্রকৃত সম্পদে গড়মিল ছিল। 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আশা করেন আগামী নির্বাচনে সৎ ও দুর্নীতিমুক্ত প্রার্থীদের নির্বাচিত করতে হবে, আর তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ। আপনারা সবাই আমাদের সাহায্য করুন, আমরা অবশ্যই রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণভোট হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তার পথরেখা নির্ধারণের একটি প্রক্রিয়া। সকলে মিলে এই সুযোগ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে বরিশাল নগরের বেলস পার্কে গণভোট প্রচারে বিভাগীয় ইমাম সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। আলী রিয়াজ আরও বলেন, জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা তাদের এই দায়িত্ব দিয়েছেন, তাই সকলে মিলে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। বলেন, আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ইমামরা যোগ দেন। এই গণভোট হচ্ছে গত 16 বছর যাবৎ সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, যারা গুম হয়েছেন, তাদের পরিবার আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন। যে মায়ের বুক খালি হয়েছে, সে মা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন, এই দায়িত্ব দিয়েছেন যে আমরা যেন এই দেশের এই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা করি। ইন্টারনেট বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেয়া জুনাইদ আহমেদ পলকের এই বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে পড়ে শোনালেন প্রসিকিউশন। কাঠগড়ায় বসে শুনলেন জুনাইদ আহমেদ পলক নিজেও। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল এর ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপলেও আদতে সেটি হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। সজীব ওয়াজেদ জয় বিদেশে বসেই পলককে দিয়ে এসবের নীল নকশা করেছিলেন বলে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ আগামী 15 জানুয়ারি। আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন প্রসিকিউটর বলেন, কাল পরশুর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। ইন্টারনেট সেবা প্রথমে স্লো করে দিয়ে এবং পরবর্তীতে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে এই আন্দোলনে যারা ছাত্র জনতা নিরীহ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের উপরে মানবতাবিরোধী অপরাধ পরিচালনা করেছে এবং সেই তথ্য দেশে এবং দেশের বাইরে যেন মানুষ জানতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছে। লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারিকে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়েছে। হুমায়ুন কবির পাটোয়ারি লিভার সিরোসিসে আক্রান্ত বলেও জানিয়েছেন আইনজীবীরা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল তার জামিন মঞ্জুর করে। এই মামলার সাক্ষীদের ভয়ভীতি না দেখানো, তদন্তকারী কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ এবং কোনো অপরাধের সাথে জড়িত না হওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। হুমায়ুন কবির পাটোয়ারি লক্ষ্মীপুর 5 শিক্ষার্থী হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। 5 আগস্টের পর ট্রাইব্যুনালের প্রথম কোনো মামলার জামিন এটি। টাঙ্গাইল 8 আসনের ভোটের রাজনীতিতে নতুন চমক সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী। সম্প্রতি এক কর্মী সমাবেশে সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এ সময় সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ মোহাম্মদ হাবিবও সালাউদ্দিন আলমগীরকে সমর্থন জানিয়েছেন। সালাউদ্দিন আলমগীর রাসেল জানিয়েছেন, ভোটের হিসেব নয় বরং মানুষের সেবাই তার লক্ষ্য। বিজয়ী হলে এলাকার উন্নয়ন
উন্নয়নে নিজেকে উৎসর্গ করার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর বনশ্রীতে শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। পরিবারের সন্দেহ তাদের রেস্তোরাঁর কর্মচারী মিলনই ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। তবে এখনও মিলনকে আটক করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বনশ্রীর একটি বাসা থেকে উদ্ধার হয় স্কুল শিক্ষার্থী ফাতেমার গলাকাটা মরদেহ। সেই বাড়ির সিসি ফুটেজে দেখা যায় ঘটনার দিন দুপুরে ওই বাসায় প্রবেশ করছেন তাদেরই রেস্তোরাঁর কর্মচারী মিলন। সে সময় নৃশংসতার শিকার ফাতেমা বাসায় একা ছিলেন। ফাতেমার বড় বোন বাসায় ফিরে দেখেন মেঝেতে পড়ে আছে ছোট বোনের রক্তাক্ত মরদেহ। লুট করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা আর 5 ভরি স্বর্ণালংকার। ওরে প্রথমত খুন করে তারপর ওই যে ওয়ার্ড্রপ লকার খুলে ভেঙে নিছে, কারণ ওইখানে ওয়ার্ড্রপ ওর মানে ব্লাড ছিল। হাত দিয়ে যে খুন করে যে লুট করছে এটা আর কি ছাপ ছিল। পরিবারের অভিযোগ সন্দেহভাজন মিলন প্রায় গভীর রাতে বাসায় খাবার নিতে আসতো। নিহত ফাতেমা নিষেধ করার কারণেই সৃষ্টি হতে পারে ক্ষোভ। বিচার চাই, যাতে আমার মেয়ের আসামিটা ধরে আর সুস্থ বিচারটা আমি দেখতাম। আমরা যারা জড়িত আছে এরও আমরা সুস্থ মতন আমরা বিচার চাই স্যার। এমন ভয়াবহ হত্যার ঘটনায় প্রতিবেশীরাও আতঙ্কে। তো রিস্ক মনে করি যে আমি এখন অফিস যাব, বাসায় রাখি আসছে আমার ওয়াইফরে, রিস্ক মনে হচ্ছে যে আমি কি অবস্থা হবে, দেশের ভবিষ্যৎ কি হবে সামনে। অবশ্যই ভয় লাগে সবারই। এখন তো আমরা তো সচেতন হম যে মেয়েদের বাসায় একা রাখতে আসা যাবে না। হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেছে পরিবার। এখনও কাউকে আটক করা না গেলেও তদন্তের কথা জানায় পুলিশ। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো বিবেচনা রেখেই তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মিলন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জি ব্লকের সরকারি পরিত্যক্ত একটি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানিয়েছে ওই ব্যক্তির নাম আবির হোসেন, বয়স 20 বছরের মতো। দুপুরে খোলা জায়গাটিতে অন্যান্যদের সঙ্গে দেখা যায় তাকে, পরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। পুলিশ বলছে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন আবির। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা পুলিশের। আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিল ইরান। বিক্ষোভকারীদের পক্ষে যে কোনো আক্রমণ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য খামেনি ঘনিষ্ঠ কর্মকর্তারা। এদিকে 2 সপ্তাহের চলমান বিক্ষোভে মোট 109 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে তেহরান। বিপরীতে 2000-এরও বেশি বিক্ষোভকারীর প্রাণহানির খবর মিলেছে। দেশজুড়ে নাশকতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট। টানা 2 সপ্তাহে গড়ালো ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ। মুদ্রাস্ফীতির জেরে শুরু হওয়া আন্দোলন এখন দেশটির ইতিহাসের সবচেয়ে সহিংস আন্দোলন। প্রায় 3 দিন ধরে যখন বহির্বিশ্বের সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন ইরান, তখনই নতুন করে বিক্ষোভ সংক্রান্ত প্রাণহানির তথ্য দিল দেশটির প্রশাসন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, চলমান বিক্ষোভে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর 109 সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রোববারই ইস্পাহান প্রদেশে প্রাণ গেছে 30 নিরাপত্তা কর্মীর। এদিকে সূত্রের বরাতে গেল 48 ঘণ্টায় কমপক্ষে 2000 আন্দোলনকারীর প্রাণহানির তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইরানে চলমান অস্থিরতা নিয়ে শুরু থেকেই সরব যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের সহায়তা করতে দেশটিতে যখন সামরিক অভিযান চালানোর ছক কষছে ওয়াশিংটন, তখন পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি দিবাস্বপ্নে বিভোর, তার জন্য আমার পরামর্শ রয়েছে। ইরানে হামলার আপনি যে পরামর্শ পাচ্ছেন সে বিষয়ে সাবধান থাকুন। আপনি যাতে ভুল না করেন, জেনে রাখুন ইরানে হামলা হলে ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলি হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু। নিজেদের কোনো প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখব না, হুমকির লক্ষণের উপর ভিত্তি করে পদক্ষেপ নেব। এদিকে দেশজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতার পেছনে বিদেশি শত্রুকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। আবারও জানালেন অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার।
শত্রুরা বিদেশ থেকে সন্ত্রাসীদের এই দেশে এনেছে। তারা দেশের ভেতরে এবং বাইরে বেশ কিছু লোককে প্রশিক্ষণ দিয়েছে। এরা নির্দোষ মানুষকে মেরেছে, মসজিদে আগুন দিয়েছে, সরকারি সম্পত্তিও নষ্ট করেছে। তারা মানুষের কাতারে পড়ে না, তারা এই দেশের নয়। শুধু সরকার বিরোধীরাই নন, ইরানের রাজপথে এখন অবস্থান রয়েছে সরকারপন্থীদেরও। আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল। ইরানের সরাসরি সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি না দিলেও সতর্ক অবস্থানে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই সাথে প্রতিনিয়ত ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে নেতানিয়াহুর ফোন আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। তবে ঠিক কী নিয়ে আলাপ হয়েছে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এর আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে ইরানে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলার লক্ষ্যবস্তু করার পাল্টা হুমকি দিয়েছে তেহরান। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ এখনও অন্ধকারে। সোম বা মঙ্গলবার ফিরতি মেইল এলে জানা যাবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে নাকি খেলবে না। মাঠের বাইরের অস্থিরতার মতো বিপিএলে খেলা বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়েও জাতীয় দল ম্যানেজমেন্টের চিন্তার যেন শেষই নেই। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বেশিরভাগই এই বিপিএলে ফর্মে নেই। সিলেটের পাশাপাশি ঢাকা পর্বের পারফরমেন্স পর্যালোচনা করে স্কোয়াড নিয়ে সবশেষ সিদ্ধান্ত নেওয়া হবে। মাঠ কি মাঠের বাইরে, নানাবিধ কারণে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট। টি-20 বিশ্বকাপ ইস্যু ঝুলে আছে বিসিবি আইসিসির মেইল চালাচালির পর বল এখন আইসিসির কোর্টে। এরই মাঝে বিপিএলও চলছে। সিলেট পর্ব প্রায় শেষ। 15 তারিখ থেকে বিপিএল ফিরছে ঢাকায়। বিপিএল যত এগোচ্ছে বাংলাদেশ দল ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজও ততটাই বাড়ছে। বিশ্বকাপ খেলা নিয়ে যেমন শঙ্কা, বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের অধিকাংশই এই বিপিএলে ফর্মে নাই। 2025 সালে আন্তর্জাতিক টি-20তে এক বছরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছিলেন তানজিদ হাসান তামিম। এই বিপিএলে 7 ম্যাচে তামিমের রান 90। অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন ভালো করছেন, কিন্তু শঙ্কার ব্যাপার প্রথম 3 ম্যাচেই প্রায় 170 রান করা ইমন শেষ 5 ম্যাচে করেছেন মোটে 67 রান। অধিনায়ক লিটন দাসের ব্যাটে 7 ম্যাচে 140, রাজশাহীর সাথে 97 করা তাওহিদ হৃদয় প্রথম 6 ম্যাচে করেছিলেন 106 রান। নোয়াখালীর বিপক্ষে ম্যাচের আগে 5 ম্যাচে সাইফের রান মোটে 48, নুরুল হাসান সোহান 21, সেটাও 5 ইনিংসে। বোলিংয়েও চিন্তার জায়গা আছে। 7 ম্যাচে তানজিম হাসান সাকিবের উইকেট 7টা, 8.5-এরও বেশি ইকোনমিতে। 6 ম্যাচে 8-এর বেশি ইকোনমিতে মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন 4 উইকেট। 5 ম্যাচে প্রায় 10 ইকোনমিতে তাসকিন আহমেদের শিকার মোটে 3 উইকেট। মন্দের ভালো শামীম হোসেন। নোয়াখালী ম্যাচের আগে 5 ম্যাচে 114 রান 38 গড়ে, 150-এর বেশি স্ট্রাইক রেটে। 33 গড়ার 168 স্ট্রাইক রেটে 100-এর বেশি রান চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদীর ব্যাটে, উইকেটও 7টা। 7 ম্যাচে চট্টগ্রামের শরীফুল ইসলাম আর রংপুরের মুস্তাফিজুর রহমানের ঝুলিতে সমান 13 উইকেট। 8 ম্যাচে নাসুমের উইকেট 9টা। তবে ভালো করার দলে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, রিপন মণ্ডলরা। বিশ্বকাপের দল পরিবর্তনের বেশ কিছু সময়ও বাকি আছে, তাই নির্বাচকরা এখনই সিদ্ধান্তে আসতে চান না, অপেক্ষা করতে চান ঢাকা পর্বে ক্রিকেটারদের পারফরমেন্সেও। সিলেটে প্রায় দিন 20 ধরে চলছে বিপিএল। এক মাঠে খেলা রানও খুব বেশি হয়নি, পাশাপাশি উইকেট কন্ডিশনের বৈচিত্র্য খুব বেশি না থাকায় নির্বাচকদের মাথায় এটাও খেলছে। ভিন্ন ভিন্ন কন্ডিশনে ক্রিকেটাররা কেমন করেন সিদ্ধান্ত আসবে সেটার ওপর ভিত্তি করেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।